ধরনের বিশেষ আয়োজন ডক্টর সলভ অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগের চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, হৃদরোগের চিকিৎসা, হৃদরোগ যেমন বাড়ছে, হৃদরোগের চিকিৎসাও কিন্তু উন্নত হচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে। কতটুকু এগিয়ে গেল বাংলাদেশ, এই সব বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি একটু যদি আমরা শুরুতে একটু ইতিহাস দিয়ে আলাপ করতে চাই যে হৃদরোগের তো বিভিন্ন ধরনের চিকিৎসাকে আছে, একটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, আবার সার্জিক্যাল চিকিৎসা, এই দুটো মিলিয়ে যদি একটু ইতিহাস বলতেন, কখন থেকে বাংলাদেশের হৃদরোগের চিকিৎসা শুরু হলো এবং সার্জিক্যাল যে বিষয়গুলো সেগুলো কখন থেকে শুরু হলো? ধন্যবাদ আপনাকে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আসলে আমাদের এই মানব সভ্যতাকে যে সমস্ত বিজ্ঞান এগিয়ে নিয়েছে, কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগের যে অপারেটিভ যে সার্জিক্যাল যে ট্রিটমেন্ট, এটা কিন্তু বিশাল ভূমিকা পালন করছে। আমরা বলে থাকি যে হার্টে অপারেশন প্রথম কবে শুরু হলো। আমরা এই হার্টে অপারেশন, আমার মনে হয় যে বডির সবচেয়ে জটিল কোনো অপারেশন যদি থাকে সেটা কিন্তু এটা, এবং কোনো সম্মানজনক কিছু যদি থাকে সেটা কিন্তু হার্টে টাচ করা, হার্টে অপারেশন সম্পন্ন করা, একটা মানুষকে নতুন জীবন দেওয়া, লাইফ দেওয়া, এর চেয়ে প্রাউড ফিল করার মতো তেমন কিছু কিন্তু আসলে নাই। কিন্তু এটা শুরু হলো কবে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু 1895 সনের দিকে আমরা যতটুকু মানে ইতিহাস থেকে পাচ্ছি, হিস্ট্রি থেকে পাচ্ছি, 1895 এটা একটা স্ট্যাব ইনজুরি পেশেন্টকে, ক্যাপলেন নামক একজন ভদ্রলোক, স্ট্যাব ইনজুরি পেশেন্ট, যার করোনারি আর্টারি অর্থাৎ ছুরি মেরে দিয়েছে, করোনারি আর্টারিটা কেটে গিয়েছে। তো এই স্ট্যাব ইনজুরি পেশেন্টকে প্রথমত নরওয়ে, খুব সম্ভব সেই ভদ্রলোক ক্যাপলেন, নরওয়ে ডক্টর, উনি করোনারি আর্টারিটাকে রিপেয়ার করেন। এটাকেই ধরা হয় যে ইতিহাসে প্রথম হার্টে অপারেশন। এরপরে অবশ্য এক বছর পরেই জার্মানিতে আরেক ভদ্রলোক, উনি লাডুইক কেন, সেটাও একটা স্ট্যাব ইনজুরি পেশেন্ট ছিল। সেটা লেফট ভেন্ট্রিকুলার ইনজুরি ছিল স্ট্যাব ইনজুরি থেকে, সেটাকে উনি সার্জারির মাধ্যমে সফলভাবে সেটাকে রিপেয়ার করেন। এগুলো হলো আসল ইতিহাস। এবং আর এখন আমরা হার্ট বন্ধ রেখে, হার্টটাকে কিন্তু আমরা অপারেশনের বন্ধ রাখি। আমাদের যে হার্ট জন্মের পর থেকে প্রতিনিয়ত প্রতি মিনিটে যেটা 70 থেকে 100 বার চলছে, এটাকে বন্ধ রাখি আমরা, কয়েক ঘন্টা বন্ধ রাখি, যতক্ষণ ইচ্ছা বন্ধ রাখি। হার্ট স্টপ, আপনার অবাক লাগবে যে হার্ট বন্ধ রেখে আমরা 5-6 ঘন্টা পরে আবার হার্টটাকে আবার চালু করে দিচ্ছি। এই যে মহান কাজটা, এটা সম্ভব হয়েছে হার্ট লাং মেশিন নামে একটা যেটা ডিভাইস আছে, সেই হার্ট লাং মেশিনের বদৌলতে। এবং এই হার্ট লাং মেশিনের মাধ্যমে প্রথম অপারেশন হয়েছিল আমেরিকায়, এবং সেটা 1953 সনে 6 জুন খুব সম্ভবত উনি গিবন নামক একজন ভদ্রলোক করেছিলেন। এবং সেটা একটা এইচডি পেশেন্ট ছিল, হার্টে যে আমরা বলি হার্টে ছিদ্র বা ফুটো, এই একটা সফলভাবে উনি হার্ট লাং মেশিনের মাধ্যমে একটা এইচডি পেশেন্টকে অপারেশন করেন। এখন মজার ব্যাপার হলো, বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকলেও আমরা ওই আমেরিকায় যে প্রথম অপারেশন হলো, তারপরে কিন্তু ধীরে করে কিন্তু হার্টের অপারেশনগুলো বেড়েই যাচ্ছিল, অনেক আধুনিকতা সেখানে আসছে। আমাদের বাংলাদেশে সফলভাবে কার্ডিয়াক সার্জারি সম্পন্ন হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে, এবং সেটা 1981 সনে 18ই সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখ। এটা আমরা জাপানকে আমাদের বন্ধু দেশ বলি, আসলে ওরা আমাদের আসলে সব ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। একজন জাপানি সার্জন, কামেই সুজি ওনার নাম, সেই 81-এ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে প্রথম 18 বছরের একটা কলেজ স্টুডেন্টকে একটা এইচডি অপারেশনের মাধ্যমে কিন্তু আমাদের দেশে সফলভাবে কার্ডিয়াক সার্জারি শুরু হয়। এবং সেই জাপানি সার্জনের সাথে ছিলেন আমাদের দেশের দুজন বরেণ্য প্রথিতযশা চিকিৎসক, কার্ডিয়াক সার্জন। একজন ছিলেন প্রফেসর নবী আলম খান, আরেকজন এসআর খান। এখানে এই প্রফেসর এসআর খান, নবী আলম খান স্যার, ওনারা কিন্তু আমাদের দেশের জন্য পায়োনিয়ার। ঠিক যেরকম বললাম যে স্ট্যাব ইনজুরি থেকে, আচ্ছা আরেকটা মজার বিষয়, সেখানে কিন্তু সব সেপ্টেম্বর মাসে ঘটেছিল। একটা 4 সেপ্টেম্বর সেই 1895 সনে, আরেকটা 1896 সনে, সেটাও সেপ্টেম্বর মাসে ঘটেছিল। আমাদের বাংলাদেশেও 18 সেপ্টেম্বর একটা মিল আছে।
তো এই ঘটনাগুলো ঘটেছে। বাংলাদেশে প্রথম সফলভাবে এইচডি অপারেশন হয় আমাদের হৃদরোগ ইনস্টিটিউশনে। এটা হলো মোটামুটি, জি এবং জি আমাদের দুজন প্রফেসর, বরেণ্য জি প্রফেসর, জি ওনাদেরকে জি স্যালুট। একটু আমরা হৃদরোগ নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। হৃদরোগের মধ্যে কোন কোনগুলো আসলে বেশি ভুগছেন বাংলাদেশের মানুষজন? আমাদের যদি শুধু আমার সেন্টারের কথা বলি, এটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং সারা দেশ থেকেই পেশেন্ট এখানে আসে, আমার এখানকার চিত্রটাই কিন্তু মোটামুটি বাংলাদেশের চিত্র। আমার এখানে 5টা ওটি আছে, প্রতিদিন সার্বক্ষণিকভাবে 5টা ওটিতে ওটি হয়, অপারেশন হয়। প্রতিদিন সকাল 8টার মাঝে 5টা ওটি একসাথে শুরু হয়ে যায়, এবং এই 5টা ওটির মাঝে দেখবেন যে একটা বা দুইটা পেশেন্ট আছে ভাল্ব রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমার মাইট্রাল ভাল্ব বা অ্যাওর্টিক ভাল্ব, এই দুটো ভাল্বের অপারেশন বেশি হয়, এই দুটো ভাল্ব নষ্টও হয় বেশি। তো মাইট্রাল ভাল্ব বা অ্যাওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্টের পেশেন্ট কিন্তু ইচ অ্যান্ড এভরিডে থাকছে। তাহলে আমি বলতেই পারি যে এই 5টা ওটিতে আমার একটা বা দুটো পেশেন্ট কিন্তু আমার ভাল্ব রিপ্লেসমেন্ট থাকছে, অর্থাৎ যাদের ভাল্বগুলো নষ্ট হয়ে গেছে। এবং আরেকটা কথা বলি রাখি, এই ভাল্বগুলো যে নষ্ট হয় এটা কিসের থেকে হয়? আমরা বাতজ্বর নামে একটা শব্দ শুনে আসছি, একটা সময় বাতজ্বর নিয়ে খুব প্রচার হতো। এই বাতজ্বর থেকে কিন্তু আমাদের দেশে ইয়াং বয়সে কিন্তু রোগটা শুরু হচ্ছে, এবং ওরা কিন্তু ধীরে 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 এই 20 থেকে 25 বছর পর থেকেই এটা বাল্বের সিমটম শুরু হয়, বাল্বটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ওটাকে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে এই বাল্ব রিপ্লেসমেন্টের পেশেন্টটা আমাদের দেশে বেশি, সবচেয়ে বেশি। এবং নেক্সট যেটা বলবেন সেটা হলো জন্মগত হৃদরোগ, যেগুলো আমাদের বাচ্চাদের জন্মগত হৃদরোগটা এত বেশি যে আমাদের হসপিটালে এখানে প্রায় 1 বছরের একটা চলে আসছে, যে আমাকে আজকে যে ডায়াগনোসিস হচ্ছে ও সিরিয়াল পেতে গেলেও প্রায় 1 বছর সময় লেগে যাচ্ছে, মানে এত পেশেন্ট জমে আছে। তাহলে জি এই জন্মগত হৃদরোগ, যেটা আমরা বলি থেকে যে এইচডি বা ভিএসডি বা টেট্রালজি অফ ফ্যালট বা অন্যান্য যে জন্মগত হৃদরোগ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, যে এই যে ডিজিজগুলো, এটা এত বেশি আমাদের দেশে। এবং আচ্ছা নেক্সট বলতে পারেন আপনারা, আমরা যে বাইপাস সার্জারিটা বলি করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ রক্তনালীতে ব্লক। হ্যাঁ, তাহলে মোটামুটি এই পেশেন্টগুলি কিন্তু আমাদের প্রতিদিন অপারেশন হচ্ছে, জি এবং সবচেয়ে বেশি হচ্ছে। জি এর একটু যদি আমি বাতজ্বর, যদিও আপনার যারা জটিলতা নিয়ে আসে, তবু বাতজ্বর যখন হয় প্রাথমিকভাবে তো আসলে কিছু লক্ষণ থাকে। কি কি লক্ষণ দেখে একজন মানুষ মনে করবে না বাতজ্বর হয়েছে, আবার কিছু প্রিভেন্টিভ কিছু ওষুধ নেওয়া দরকার? সেই বাতজ্বরের লক্ষণগুলি নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম যে বাতজ্বর থেকে তো দেখা যায় বাল্ব হার্টের সেটাই রিপ্লেসমেন্ট করার মতো এত জটিল অবস্থায় চলে যায় আসলে, কিন্তু বাতজ্বর বোঝার উপায় কি? হ্যাঁ, বাতজ্বর বোঝার উপায়টা কিন্তু খুবই সহজ। একজন ডক্টর কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অনেক সময় ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বাতজ্বরটাকে কিন্তু ডায়াগনোসিস করতে পারেন। আমার যে এই বাতজ্বরটা সবচেয়ে বেশি ঝুঁকি হলো বাচ্চারা। এবং বাচ্চা কারা? আমরা যদি বলি যে 5 থেকে 15 বছর বয়সের যে শিশুরা থাকে, ওদের দেখবেন যে ঘন ঘন গলা ইনফেকশন হচ্ছে। এটা আমরা বলি যে রিকারেন্ট ইনফেকশন, বারবার গলা ইনফেকশন হচ্ছে, আমরা ফ্যারিনজাইটিস বলে থাকি। এই গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া দিয়ে বারবার গলা ইনফেকশন হচ্ছে। এই রিপিটেড ইনফেকশন, এই ব্যাকটেরিয়া একটা স্ট্রাকচারের সাথে হার্টের বাল্বের স্ট্রাকচারে খুব মিল, যার ফলে এই ব্যাকটেরিয়াতে মারতে গিয়ে বডি যে অ্যান্টিবডিটা তৈরি করে, ওই অ্যান্টিবডিটা হার্টের বাল্বটাকেও নষ্ট করে। এবং এটা হলো মোটামুটি প্যাথোলজি। এবং এই রিকারেন্ট গলা ইনফেকশন, এখান থেকে কিন্তু আমরা বাতজ্বরের প্রাথমিক ধারণাটা নিতে পারি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরে তো আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা, যদি কিছু হিমাটোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ওটাকে ডায়াগনোসিস কনফার্ম আমরা করে ফেলতে পারি। মানে তার জ্বর, গিরা ফুলে যাওয়া, এইসব তো থাকবেই, হ্যাঁ, সাথে এটা থাকে। তো থাকবেই, জি, এগুলো এগুলোর সাথে থাকবেই। আপনি যে প্যাথোলজি যেটা বললেন সেটা কিছু জি, 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 পরীক্ষা নিরীক্ষা করে এটা এটা নিশ্চিত আমরা হওয়া নিশ্চিত যাবে। হওয়া যায়। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন আমাদের বিরতির আগে যে রক্তনালীর ব্লকটা আসলে বিষয়টা কি, এটা একটু যদি বলতেন। জি, আমাদের রক্তনালী আমাদের বডিতে কিন্তু ও একটা বিশাল কাজ হচ্ছে সারা শরীরে রক্ত সরবরাহ করা, ব্লাড সাপ্লাই দেওয়া। এখন আমি যে কথা বলছি, আমার এর জন্য কিন্তু আমাকে চিন্তা ভাবনা যে করতে হচ্ছে, আমার ব্রেনে রক্ত পৌঁছাচ্ছে, একইভাবে আমার কিডনিতে রক্ত পৌঁছাচ্ছে, লিভারে পৌঁছাচ্ছে, হার্টের গায়েও, হার্টের মাসেলগুলোতেও রক্ত পৌঁছাচ্ছে, আমার বডির যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, প্রত্যেকটা কোষে রক্ত পৌঁছাচ্ছে। এখন এই রক্তনালীর ব্লকগুলো মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের কোলেস্টেরল নামে যে একটা চর্বি আছে, এই কোলেস্টেরল নামে যে চর্বিটা আছে, এই চর্বিটা হলো দায়ী। আমরা সব ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে অপারেশন করতে গিয়েই কিন্তু আমরা অনেক সময় করোনারি আর্টারি থেকে এই চর্বিটাকে কিন্তু অনেক সময় আমরা টেনেও বের করি, যে
চর্বির যে খণ্ডটা, এটা কিন্তু আমরা অনেক সময় এটাকে আমরা ইনডাইরেক্টেক্টমি বলি। এই ইনডাইরেক্টেক্টমির মাধ্যমে চর্বিটা কিন্তু সেখান থেকে আমরা অনেক সময় বের করেও নিতে হয়। তো তাহলে আমরা এই রক্তনালী ব্লকের জন্য মেইন এবং প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বি দেওয়া ব্লক। আচ্ছা, এই যে রক্তনালীর ব্লক হলে আসলে চিকিৎসা কি বা নিয়ম কারণটা আমরা আলাপ করব, কিন্তু চিকিৎসা যেহেতু আমরা আলাপ করছি, চিকিৎসা কি আসলে? চিকিৎসাটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হলো মেডিসিনের মাধ্যমে, আরেকটা যদি এটা হার্ট অ্যাটাকে চলে যায় তখন তো আমাকে তো সার্জিক্যালি বা বাইপাস সার্জারি যেটাকে আমরা বলি, বা নতুন রক্তনালী তৈরি করে দিয়ে আমরা করি। এখন মেডিসিনের মাধ্যমে কিন্তু বিশাল একটা কাজ করা যায়, অর্থাৎ একদিকে যেমন করোনারি আর্টারি অর্থাৎ রক্তনালী ব্লকটাকে প্রিভেন্ট করতে পারি, এবং অনেক ভালো ভালো মেডিসিন আছে আপনি জানেন, আমরা যেহেতু সরাসরি নামে যাব না, এই মেডিসিনের মাধ্যমে একটা প্রিভেন্ট করা যায়। আরেকটা হলো যে রোগ যদি হয়েই যায় তখন তো সার্জারি, তখন আর বিকল্প নাই। এই আর সাথে হচ্ছে আমাদের সুস্থ একটা খাদ্যাভ্যাস, আমাদের হেলদি ডাইট, ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, তারপরে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন স্মোকিং, অ্যালকোহল, এই জিনিসগুলোকে সাথে অ্যাভয়েড নিয়ম করা মানতে হবে। সাথে জি 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 জি। আচ্ছা, এই যে রক্তনালীর ব্লকের ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে যে আমাদের স্টেন্টিং, যেটা অনেক মানুষজন জানে, সেইটা করা হয়, আবার কারো কারো ক্ষেত্রে অপারেশন লাগে, যেটা বাইপাস বলে। জি। কাদের ক্ষেত্রে আসলে যে স্টেন্টিং করলে হয়ে যায়, আবার কাদের বাইপাস লাগে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম হৃদরোগের চিকিৎসা নিয়ে, আমরা রক্তনালীর ব্লকের কথা বলছিলাম বিরতির আগে। কারো কারো দেখা যাচ্ছে স্টেন্টিং করা হয়, যেটা আমরা বলি যে রিং পরানো, সাধারণ ভাবে যারা মানুষ পরে বলে থাকে, রিং হ্যাঁ। পরানোটাই আবার বলে। কারো দেখা যাচ্ছে বায়োপসি লাগে। কাদের আসলে রিং পরালেই হয়ে যাবে, কাদের বায়োপসি লাগবে? আসলে খুবই চমৎকার একটা বিষয়, যাদের রক্তনালীতে খুব সামান্য ব্লক থাকে, একটা বা দুইটা ব্লক আছে। একটু আমি যদি এখানে একটু প্রশ্ন করি, জানি আপনি যেহেতু সার্জন, আপনি কিছু কিছু জিনিস দেখে বলেন যে না, আপনার বোধহয় অপারেশন লাগবে, বায়োপসি লাগবে, যেটা আমাদের আবার অনেকে ওপেন Bypass হার্ট সার্জারি surgery বা লাগবে, হ্যাঁ। বাইপাস, তখন নিশ্চয়ই আপনি এই প্রশ্নটা শুনে থাকবেন যে কি অন্যভাবে করা যায় না, অপারেশন না করে কিছু করা যায় না? না, জি 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 জি, এটা বলে এটা থাকে। একটু ক্লিয়ার করতেন। জি, এখন আমার যে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলি, এটা কিন্তু আসলে আমার কথা না। এগুলা কিন্তু যে কোনো, যেমন আমি একটা যদি বলে থাকি যে আমি আজকে যে প্যারাসিটামল ট্যাবলেটটা খাই, রোগীরা বলে থাকে যে স্যার প্যারাসিটামলে খুব ক্ষতি হয়, সেই নানান কিছু। এই প্যারাসিটামলটা আমি যখন খাচ্ছি তার আগে এটা নিয়ে আরও 50 বছর গবেষণা হয়েছে যে এটা কী ডোজে খাবো, খেলে আমার কী ক্ষতি হবে না হবে, এগুলা কিন্তু গবেষণা হয়েছে। তারপরে কিন্তু আমি ডক্টর হিসাবে বলছি যে প্যারাসিটামলটা তুমি খাও। অর্থাৎ এটা কিন্তু আমার কথা না, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এটা নিয়ে অনেক মেধাবীরা কাজ করেছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা এখানে ইনভেস্ট হয়েছে, তারপরে আমি কিন্তু সেই জিনিসটা দিচ্ছি। এটা কবিরাজি বা মানে এই ধরনের কোনো কিছু কিন্তু না। যার ফলে আমরা যে কোনটাকে রিং পরাবো বা স্টেন্টিং করব এবং কোন ব্লকটাকে আমরা বাইপাস সার্জারি করব, এটা নিয়ে ইন্টারন্যাশনালি অনেক গবেষণা হয়েছে, এবং কোনটা করলে পেশেন্টের জন্য ভালো হবে এরকম একটা গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইন মতে এটার সারাংশটা হলো এমন যে কারো একটা বা দুইটা রক্তনালীতে যদি ব্লক থাকে এবং সেখানে যদি স্টেন্টিং করা যায়, যদি এমন মনে হয় যে স্টেন্টিং করাটা রিস্কি, তখন কিন্তু আবার হবে না। একটা ব্লক আছে বাট স্টেন্টিং করা খুব ডিফিকাল্ট, স্টেন্টিং করতে গেলে পেশেন্ট লাইফ লস হতে পারে, তাহলে একটা বা দুইটা ব্লক এবং সেটা ইজিলি স্টেন্টিং করার মতো একটা ব্লাড ভেসেল, তাহলে আমরা সেটা স্টেন্টিং বা রিং পরালেই হবে। কিন্তু এমন যদি হয় যে একটাই ব্লক আছে কিন্তু খুব রিস্কি, যেমন আমরা বলি লেফট মেইন করোনারি আর্টারি, যে লেফট রক্তনালী মেইন যে জায়গাটা, ওখানে একদম মুখে মাঝেই সে ব্লকটা আছে, অথবা হতে পারে যে অনেক ব্লক, ডিফিউজ ব্লক, ওখানে একটা স্টেন্ট দিতে গেলে 50টা স্টেন্ট লাগবে। তো সেটা দিয়ে তো আপনার পুরো হার্টটা, তো এতগুলো 50টা স্টেন্ট দিয়ে তো হার্টটা মেটালিক একটা হার্ট হয়ে যাবে, বা ওটা করতে গেলে কিন্তু পেশেন্ট ডাই হয়ে যাবে, ওটা অন টেবল ডেথ হবে। তাহলে এই পেশেন্টগুলোকে আমরা সার্জারি করি, অর্থাৎ রিস্কি যেগুলো স্টেন্টিংয়ের মাধ্যমে হচ্ছে না, এই পেশেন্টগুলোকে আমরা আসলে অপারেশনে নিয়ে যাচ্ছি। আর কমপ্লিকেটেড একটা অবস্থা, রিং পরানো যাচ্ছে না, তখন ওখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তবে হ্যাঁ, জি বলেন। মূল গাইডলাইনটা হলো, যদি এক কথায় বলি, দুটার নিচে ব্লক থাকলে আমরা সাধারণত স্টেন্টিং করি, আর দুইটার উপরে 3 বা ততোধিক রক্তনালীতে যদি ব্লক হয় তখন কিন্তু আমরা সার্জারি করি। আচ্ছা, সাধারণভাবে যেটা আমরা সকলে জানি যে 3 বা তার বেশি থাকলে হয়তো তার বাইপাস লাগবে, কিন্তু এইটা আপনার কথা যেটা বুঝলাম যে এটা আবার সব ক্ষেত্রে সত্য নয়, অনেক ক্ষেত্রে যেটা কমপ্লিকেটেড বা এমন জায়গায় রয়েছে সেক্ষেত্রে একটাতেও আসলে অপারেশন লাগবে।
বাইপাস সার্জারি লাগে, এই ক্ষেত্রে আমার মনে হয় অনেকে একটু বিভ্রান্তিতে বুঝেন, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে শুনে আসেন যে না এটা তো 3টা লাগছে না, একটাতে কেন লাগছে। একটাতে আপনি খুব হচ্ছে। সুন্দরভাবে এটা কিন্তু আমাদের বিস্তারিত বুঝিয়েছেন যে অনেক ক্ষেত্রে একটা তো আসলে এটা একটাতেও এটা অপারেশন লাগতে পারে লাগতে যদি পারে। সেটা রিং পরালে পেশেন্টের জীবন ঝুঁকিতে থাকতে পারে বা জি, ওই জায়গায় রিং জি। পরানো সম্ভব না। জি এক জায়গায় রিং পরাবে না, আরেকটা রক্তনালী ওই রিং এর কারণে বন্ধ হবে, বা জি। যেখানে রিং পরাচ্ছেন সেটা। সেটা পড়াতে গেলে ওই পেশেন্টটা অন টেবিল ডেথ হয়ে যেতে পারে বা রিস্কে থাকবে, জি। তখন আমাকে অপারেশনে যেতে হবে। এই যে বাইপাস সার্জারির কথা বলছি, বাইপাস সার্জারিটা কোথায় কোথায় আসলে আপনাদের এটা হয় বাংলাদেশে? বাংলাদেশে আসলে গভর্নমেন্ট পর্যায়ে, আমি আসলে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে নিয়ে আসলে কথা বলতে চাই না এই অনুষ্ঠানে। আমাদের গভর্নমেন্টের খুব ভালো ভালো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এর মাঝে একটা হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন। এখানে আমাদের প্রতিদিন বাইপাস সার্জারি হয়। আর এবং কোথায় কোথায় হয়? আর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে হচ্ছে এবং চিটাগাং। আচ্ছা, আমরা অনুষ্ঠানে খুব একদম শেষ দিকে চলে এসেছি, একটু যদি বলতেন যে এই তো কত বছরে যে আমাদের সার্জিক্যাল হৃদরোগের তো আমরা জানি যে রিং পড়ানো হচ্ছে, স্টেনিং পড়ানো, কিন্তু সার্জারির বিষয়টা বাইপাস সার্জারি বা অন্যান্য আরও অনেকগুলো সার্জারি রয়েছে, বাংলাদেশ কতটুকু এগোলো অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি? বাংলাদেশ আসলে অনেকটাই এগিয়েছে। প্রথম যে হৃদরোগের যে অপারেশন সম্পন্ন হয়েছিল আমেরিকাতে 1953 সনে, আমাদের দেশ কিন্তু প্রথম শুরু হয়েছিল 81 সনে। সেই 81 সন থেকে আজকে এই এতগুলো বছরে আমরা বিশ্বের যে অপারেশনগুলো হয় হার্টের, সব অপারেশনই করি, শুধুমাত্র হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছাড়া। হার্ট ট্রান্সপ্ল্যান্টটা আমরা করতে পারিনি, এই একটা ছাড়া বাকি সবগুলো অপারেশন আমাদের দেশে হচ্ছে আচ্ছা, এবং এটা সফলভাবে হচ্ছে, খুব অল্প পয়সায় হচ্ছে। খুবই আশার কথা। আসলে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, হৃদরোগের তো অনেক উন্নত চিকিৎসাই বাংলাদেশে এখন হচ্ছে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে হচ্ছে, কিন্তু হৃদরোগ থেকে বাঁচার উপায়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের যেন এত ধরনের অপারেশনের টেবিলে যেন আমাদেরকে আমরা নিজেরা আবিষ্কার না করি, আমাদের ঝুঁকির মধ্যে থেকে এই যে জিনিসগুলো, আমাদের এই লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ রাখা, আমাদের নিয়মিত ঘুমানো, আমাদের ধূমপান, অ্যালকোহল থেকে বিরত থাকা এবং স্ট্রেস বিহীন একটা জীবনযাপন যেন আমরা করতে পারি, এসবগুলো নিয়ম মেনে চললে হৃদরোগের ঝুঁকি থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। আমরা সবাই সুস্থ থাকি, কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।